ভারতের আইপিএল দেশে সম্প্রচার করা হবে কিনা তার আইনগত বিষয় নিয়ে কাজ চলছে। কথা জানিয়ে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খেলার সঙ্গে রাজনীতি এক করা সমীচীন নয়। এদিকে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে ভারতের সাথে তিক্ততা কতদূর পর্যন্ত ছড়াতে পারে, কি মনে হয় আপনার কাছে? আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। একটি বিষয় দেখেন, সেটি হলো যে মুস্তাফিজ কে কেন্দ্র করে যে বিষয়টি, সেটি এই জায়গায় ব্যক্তি মুস্তাফিজুর রহমান কিন্তু মুখ্য বিষয় নয়। কারণ ব্যক্তি মুস্তাফিজুর রহমানের আপনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা না খেলা বা ৯ কোটি রুপির বিষয়, এটি খুবই সামান্য একটি বিষয়। আমি যেটি বলব সেটি আমাদের বাংলাদেশের আত্মমর্যাদার, আমাদের বিশেষ করে স্বনির্ভরতার প্রশ্ন। আমি বলব সেটি হলো যে এটি একটি রেসিস্ট ডিসিশনস বাই দ্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, বা আপনি যদি বলতে পারেন যেটি সাম্প্রদায়িক ডিসিশন বলতে পারেন। কারণ এক মুস্তাফিজ কিন্তু তাকে এই জায়গায় বাংলাদেশ হিসাবে কিন্তু ট্রিট করা হচ্ছে। সো ওই ক্ষেত্রে আবার অন্যদিকে আমরা যদি দেখেন, সেটি হলো যে, যে কতগুলো ঘটনার আজকের যে কনসিকুয়েন্স এর প্রেক্ষিতে হয়েছে, বিশেষ করে সর্বশেষ বিশেষ করে দীপুর হত্যাকাণ্ড ময়মনসিংহে। এটি এটি সু 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 নিঃসন্দেহে নৃশংস। এইজন্য সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষজন কিন্তু এর প্রতিবাদ করেছে। আমরা জানি যে এটি অতি দুঃখজনক, এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ, আমার মনে হয় যেটি হলো যে, আমি যদি ভুল না করে থাকি, ১২ জনকে অ্যারেস্ট করা হয়েছে। সো এই জায়গায় আমরা যদি পক্ষান্তরে দেখি, আপনি যদি দেখেন যে সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান ইলেকশন কমিশন কর্তৃক পরিচালিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর এর নামে কিন্তু মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় আপনার এর মূল বিষয়গুলো হলো ইন্ডিয়াতে বসবাসকারী মুসলিম এবং বাংলাদেশী। হ্যাঁ, ডেফিনিটলি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী যারা ইন্ডিয়াতে রয়েছে, আমি তাদেরকে বলব গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, এবং তারা বাংলাদেশে যখন ব্যাক করবে, যারা সত্যি অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল, তাদের বাংলাদেশে প্রচলিত আইনেও বিচার করা উচিত। কারণ তারা বাংলাদেশের আত্মমর্যাদা, বাংলাদেশের আ আ বিশেষ করে জনাব দেশ ফরিদ হিসেবে হোসেন, সুনাম। সম্পর্কের এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের মধ্যে কেউ বিশৃঙ্খলার সুযোগ নিতে পারে কি? নিঃসন্দেহে। আপনি জানেন যেটা হলো যে আগামী আ আ আপনার ফেব্রুয়ারিতে আমাদের আর ১ মাস পরেই কিন্তু ইলেকশন। সো এই জায়গায় বিভিন্ন ধরনের আপনি যদি বলেন যে স্বার্থান্বেষী গোষ্ঠী রয়েছে, মহল রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে এই সুযোগ নিতে পারে যে বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এবং তার নেইবার এর সাথে আপনি যদি দেখেন, সেটি হলো যে কারণ আপনি বরাবরই বাংলাদেশের সবচেয়ে সহজ এবং আ আ যে বিষয়টি আপনি বহির্বিশ্বে খুব তীব্রভাবে আলোচনায় আনতে পারি, সেটি হলো যে সংখ্যালঘু ইস্যু। সো আপনি যদি দেখেন যে সংখ্যালঘু ইস্যু যদি আপনি ধরেন, যেটি হলো যে ঠিক এমনই একটি ঘটনা, দীপুচন্দ্র দাসের মতো একটি ঘটনা ২০২৪ সালে আপনার সাবির মালিককেও কিন্তু হরিয়ানাতে কিন্তু হত্যা করা হয়েছিল গরুর মাংস রাখার মিথ্যে অপরাধে। গরুর মাংস বহন করা। সে বিষয় নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে এত তীব্র আন্দোলন হয়নি। কারণ আমরা ডেফিনিটলি আমরা নিন্দা জানাই প্রত্যেক হত্যাকাণ্ডে। বাট এটি একান্ত ইন্ডিয়ার ব্যক্তিগত অভ্যন্তরীণ বিষয় ছিল। সো দীপু হত্যাকাণ্ড, সংখ্যালঘু নির্যাতন, এগুলো আমাদের প্রচলিত আইনে কঠোর বিচার হবে। সেই জায়গায় আমাদেরকে ইন্ডিয়া রিকোয়েস্ট করতে পারে। ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক প্রেশার ক্রিয়েট করতে পারে। বাট তার জন্য আপনি বাংলাদেশের সাথে রিলেশনশিপ নষ্ট করে দিবেন। যাকে তাকে ধরে হেনস্থা করবেন, বাংলাদেশী সন্দেহে পিটিয়ে ইন্ডিয়ানকে হত্যা করবেন। সো প্রতিটি হত্যাকাণ্ডই আপনার জঘন্য। আপনি যদি একটি বিষয় দেখেন, যেটি হলো যে এই শতাব্দীতে কিন্তু আপনার এই রিলিজিয়াস সেন্ট্রিক আপনার ফরেন পলিসি, সেটি কাইন্ড অফ মধ্যযুগীয়। কারণ আপনি যদি ওইভাবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান চিন্তা করে যদি রিলেশনশিপ করেন, তাহলে আমি যদি বলি যেটা হলো যে ইন্ডিয়ার টপ রেমিটেন্স সোর্স গুলোর মধ্যে কিন্তু ইউএই এবং সৌদি আরব অন্যতম। ৯ মিলিয়নের উপর ভারতীয় কিন্তু মধ্যপ্রাচ্যে কাজ করে। তার মানে কি? মুসলিমদের টাকা মুসলিম দেশে কাজ করছে। এই বিষয়গুলো কিন্তু আপনি যদি বলেন যে খুবই হাস্যকর বিষয়। জি, কারণ আপনি যদি জি। দেখেন ইন্ডিয়ারও জনাব কিন্তু ফরিদ হোসেন, মুসলিম। বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশ কি নতুন কোনো বলয়ে ঢোকার সম্ভাবনা রয়েছে? আপনি যদি দেখেন যেটি হলো যে, আমি যদি বলি যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেই জায়গায় আপনি বাংলাদেশ বৈশ্বিক রাজনীতিতে কোন বলয়ে ডুববে, সে বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করা খুবই ডিফিকাল্ট। আমি আমি যেটি বলব সেটি হলো যে, বাংলাদেশের সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু আপনি যদি দেখেন যেটি হলো যে, বাংলাদেশ কোন আন্তর্জাতিক বলয়ে প্রবেশ করবে, কার সাথে তার
ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ স্ট্রেনদেন হবে, কার সাথে আর উইক হবে, সেই বিষয়গুলো কিন্তু ইলেকশনের আগে কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ আপনি দেখেন সেক্ষেত্রে যে একটু জানতে চাই যে সামনে যে দিনগুলো সেগুলোতে বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ কোন জায়গায় আপনি দেখেন? আমি যেটি মনে করি যেটি হলো যে আপনি যদি দেখেন যে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং বাংলাদেশের ফরেন পলিসিতে, কারণ আমাদের ফরেন পলিসি আপনি যদি প্রিন্সিপালসটা দেখেন যে ফ্রেন্ডশিপ টু অল, মিলাইস টু না, এইটা কিন্তু এই শতাব্দীর ফরেন পলিসি হিসাবে আমি মনে করি যে যথা উপযুক্ত। কারণ আপনাকে এই জায়গায় বিশেষ করে স্মলার স্টেট হিসাবে আমাদের সাউথ এশিয়ার আমরা 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 ডিপ্লোমেসিতে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বাংলাদেশকে ট্রিট করা স্মলার জি। স্টেট হিসেবে। আ সো স্মলার স্টেট হিসেবে বাংলাদেশে অধ্যাপক কিন্তু ডক্টর এক্সাক্টলি ফরিদ হোসেন, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।